আর এবার নজর রাখবো একটু কোচবিহারের দিকে, কারণ যুব দিবস উপলক্ষে ম্যারাথন ছিল আর সেখানে ছাত্রের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ের ছাত্রের মৃত্যু, কিন্তু কিভাবে এই মৃত্যু আরো বিস্তারিত জানাতে পারবে শুভঙ্কর। শুভঙ্কর, ম্যারাথনে গিয়েছিল এই ছাত্র, কিন্তু তারপর দেখো, একেবারেই বলে রাখি যে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আজ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি ম্যারাথন দৌড়ের প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। সেই ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছিলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনিস রায়, এবং সেখানেই সে যখন দৌড় শুরু করে কিছুক্ষণ পরে সে অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে উদ্ধার করে যে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই যে একজন পড়ুয়া, তার এই মৃত্যুতে কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে শোকের ছায়া নেমে এসেছে। হঠাৎ করেই কি করে এই ধরনের ঘটনা ঘটলো, পাশাপাশি তার যে মৃতদেহ, সেই মৃতদেহ কিন্তু ময়না তদন্তে পাঠানো হয়েছে। বেশ, আমাদের ক্যাম্পাসের তরফ থেকে ডিএডব্লিউর আন্ডারে একটা ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন করা হয় পুন্ডিবাড়ি থেকে, মানে পাতলাখোয়া পিএনবি ব্যাংক থেকে পুন্ডিবাড়ি ক্যাম্পাস অবধি। তো আমি যেটা শুনতে পাই যে আমাদের ভাইটিও ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। ও প্রতিযোগিতা চলাকালীন ও আসছিল হেঁটে আস্তে আস্তে একটা জায়গায় ও মানে অসুস্থ বোধ করে বসে যায়। তারপর সঙ্গে সঙ্গে ওখান থেকে ইউনিভার্সিটি যারা ছিল তারা পুন্ডিবাড়ি লোকাল যে হসপিটাল আছে ওখানে নিয়ে যায়। সেখান থেকে রেফার করে এখানে নিয়ে আসে। ওখানে ওদের প্রাথমিক চিকিৎসা হয়েছে নাকি আমি সঠিক জানি না। আমি তো এসে দেখলাম, খবর শুনলাম যে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। আর অন্যদিকে এবার নজর রাখবো খড়গপুর আইআইটির দিকে, কারণ এর আগেও আমরা দেখেছি যে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। আরো একবার খড়গপুর আইআইটি ঘটনাস্থল, যেখানে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। কিন্তু কেন আইআইটি ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনা? আজাদ হলের ঘর থেকেই শাওন মল্লিকের দেহ উদ্ধার হয়েছে। আর এই বিষয়ে কি জানা যাচ্ছে শঙ্করের কাছ থেকেই জানবো। শঙ্কর, কিভাবে দেহ উদ্ধার, কিভাবে এই ঘটনা ঘটলো, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখুন সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি যে খড়গপুর আইআইটির আজাদ হল থেকে ফের এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তার কারণ হচ্ছে যে দুদিন আগেই এক টেকনিশিয়ান ল্যাবের মৃতদেহ উদ্ধার হয়েছিল, এবং এরপরেই যে খড়গপুর আইআইটি আজাদ হলে কসবার বাসিন্দা এবং শাওন মল্লিক নামে তৃতীয় বছরের ছাত্র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের তার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই পুলিশ যারা জানিয়েছে যে প্রত্যেক রবিবার যেরকম পরিবারের লোক তার সঙ্গে দেখা করতে এসেছিল, আজকেও এসেছিল, কিন্তু পরিবারের লোকেরা যখন সকালবেলা তার দরজাতে ধাক্কা দিচ্ছে তারা খুলছিল না। এরপর জোর করে ধাক্কা দিলে তার বাড়ির দরজা খুলে যায় এবং দেখে যে সেই ছেলে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। এরপরেই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আইআইটি কর্তৃপক্ষকে, এবং আইআইটি কর্তৃপক্ষ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ করা গেছে। দেখো সঙ্গে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে। ইতিমধ্যে পুলিশ সুপার সেখানে পৌঁছেছেন এবং জানা যাচ্ছে যে স্নিফার ডগও আনা হচ্ছে। সেই ক্ষেত্রে পুলিশের তরফ থেকে মানে প্রতিটা মুহূর্ত যে রাত্রেবেলা কারোর সঙ্গে কোনো ঝামেলা হয়েছিল কিনা বা কার সঙ্গে যোগাযোগ হয়েছিল এবং কিসের কোনো প্রবলেম ছিল কিনা, সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে সোনিয়া, যে রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি ফোন করেছে সেই পরিবারকে, তাদের পাশে রয়েছে বলে জানিয়েছেন। ইতিমধ্যেই তার মৃতদেহ খড়গপুর মহকুমা হাসপাতালে পৌঁছেছে, সেখানে ম্যাজিস্ট্রেট পৌঁছেছে এবং মৃতদেহ ময়নাতদন্ত হবে এবং ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে তার খোঁজ চালাচ্ছে পুলিশ। আর নজর এবার পুরুলিয়ার দিকে, কারণ সেখানে দুধ ব্যবসায়ীর রহস্য মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আজ সকালে, রবিবার সকালে শহর সংলগ্ন হাইওয়ের পাশে ওই ব্যক্তির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। শনিবার থেকেই নিখোঁজ ছিলেন সেই দুধ ব্যবসায়ী, কিন্তু তারপর এই রকম একটা ঘটনা। আরো ডিটেইল এই বিষয়ে জানাতে পারবে ইন্দ্রজিৎ, কিভাবে মৃত্যু, কে সে, এখনো পর্যন্ত সেগুলো ডিটেইল জানা যাচ্ছে বা কারা এই কাজ করলো, কি কি আপডেট উঠে আসছে? দেখো সোনিয়া, পুরুলিয়া শহর সংলগ্ন হাইওয়ের পাশে আজ মৃতদেহটি উদ্ধার হয়। জানা যায়, পুলিশ সূত্রে জানা যায় মৃতদেহ যার, তার নাম হচ্ছে রাহুল যাদব, সে দুধ ব্যবসায়ী। গতকাল থেকেই তিনি নিখোঁজ ছিলেন এবং পরিবারের পক্ষ থেকে তাকে খোঁজা হচ্ছিল। আজ সকালে তার মৃতদেহ উদ্ধার হয় এবং এই রাহুল যাদবের মৃতদেহ যেখান থেকে পাওয়া গেছে ঠিক তার পাশেই একটি বাড়ি রয়েছে। সেই বাড়িতে তিনি দুধ দিতে যেতেন এবং সেই বাড়িতে
কয়েকদিন আগেই তাকে মুরগি চুরি করেছে বলে একটা অভিযোগ ওঠেছে, তেমনই দাবি করছে তার মৃত রাহুলের পরিবার এবং তার বাবা, এবং তাদের একেবারেই সরাসরি অভিযোগ যে খুন করেছে, তার ছেলেকে খুন করা হয়েছে এবং ইতিমধ্যেই সেই বাড়ি থেকে একজনকে আটক করেছে পুলিশ। যদিও মৃতদেহটি যেখানে পাওয়া গেছে সেখান থেকে প্রায় 200 মিটার দূরেও তার রক্তের দাগ পাওয়া গেছে। ফলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে যে এই রাহুল দুধ ব্যবসায়ী রাহুল যাদবকে প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে খুন করা হয়েছে। ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বেশ, ডেড বডি এখানে সকালে 9টার দিকে আমাদের কাছে খবর আছে, এখানে পাওয়া যায়। বডিটা পরে আইডেন্টিফাইড হয়। ঘটনার তদন্ত নেমে প্রাইম যে সাসপেক্ট আছে তাকে উইদিন আওয়ার আমরা ডিটেন করি। পিএম ইনভেস্টিগেশন হচ্ছে। অ্যাপারেন্টলি বডিটা দেখে মনে হয়েছে যে ইট ইজ এ কেস অফ মার্ডার। আর এবার একটা ছবি দেখাবো, যাদের ছবি দেখাবো তাদের কথাই আপনাদেরকে বলবো। প্রথমত এই স্কুল এনায়েতপুর উচ্চ বিদ্যালয়, এখানেই এই ঘটনা ঘটেছে। কন্যাশ্রীর টাকা যাদের পাওয়ার কথা তারা কি দেখছে জানেন? তারা দেখছে যে যখন তারা অ্যাপ্লাই করেছে, এরা দেখছে যে যখন তারা অ্যাপ্লাই করছে তখন তাদের টাকা অলরেডি অ্যাকাউন্টে ঢুকে গেছে। কিন্তু তারা তো এতদিন পর্যন্ত কন্যাশ্রী পাওয়ার যে যোগ্যতা দরকার ততদূর অবধি পৌঁছতে পারেনি। যোগ্যতা পৌঁছানোর পরই তারা অ্যাপ্লাই করেছিলেন। তাহলে কিভাবে তাদের টাকা ঢুকে গেল, কার অ্যাকাউন্টেই বা গিয়ে ঢুকলো? এসব নিয়ে নানা প্রশ্ন উঠে আসছে। আগে অভিযোগ শোনাবো যে কি বলছেন তারা। আমাদের বয়স 17 হয়েছিল, তো আমরা স্যারকে বলে স্যার আমাদের চেক করেন। তো স্যার চেক করেছে, তো আমাদের 2021 সালে টাকা উঠিয়ে নিয়েছে। কতজনের হয়েছে এরকম? এরকম 12-13 জন। স্কুলের সম্বন্ধে স্যারের সই আছে, যারা দোষী আছে তাদের শাস্তি দেওয়া হবে। আমাদের যে K2 এর টাকা পাবো ওটা আমাদের ফেক অ্যাকাউন্ট করে তোলা হয়ে গেছে। এটা তো আমার মানে হেড স্যার যাচাই করেছিলেন, তো ওটাতে নাম দেখালো সুনন্দু স্যারের, ওর সিগনেচার ওখানে আছে, তো এর মানে উনি করেছেন। আমাদের কন্যাশ্রীর টাকা মানে কেউ তুলে নিয়েছে। স্যারের কাছে এসেছিলাম চেক করার জন্য, মানে কন্যাশ্রীটা যা দেখেন তো টাকাটা হচ্ছে। তারপরে দেখলো তো মানে আমাদের টাকা মানে 2021-এ তোলা হয়ে গেছে। 12 জন মেয়ে অভিযোগ করেছে তাদের নামে K2 টাকা 2021 সালে তুলে নেওয়া হয়েছে। আমি জয়েন করার আগে সুনন্দা মজুমদার মহাশয় এখানকার অ্যাসিস্ট্যান্ট টিআইসি ছিলেন। অনলাইন পোর্টাল থেকে ডাউনলোড করে দেখা যাচ্ছে এই সমস্ত মেয়েদের যে K2 ফর্ম আপলোড করা হয়েছে, সেখানে ডিক্লারেশন ফর্মে সুনন্দা মজুমদার মহাশয় তার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সিল দিয়ে সই করেছেন। যে জালিয়াতি হয়েছে তার দায় কিন্তু সম্পূর্ণ তারই। ডাউনলোড করেছি, সেখানে যে সিল সই দেখেছি, সইটা দেখে কিন্তু আমার উনারই সই মনে হয়েছে। উনার ওটিপি ছাড়া কেউ সেই পোর্টাল খুলতে পারে না। অন্য কেউ সেই পোর্টাল খুলে তার সিল জাল করে সই জাল করে ফর্ম আপলোড করতে পারে? এটা হতে পারে না। তো উনি অবশ্যই জড়িত আছেন, কিংবা জড়িত থাকার পরেও এখন উনি সাধু সাজার চেষ্টা করছেন, সেটা উনি জবাব দেবেন এবং প্রশাসন সেটাকে তদন্ত করে বের করবে। প্রধান শিক্ষক অভিযোগ জানিয়েছেন। একটা বিষয় বোঝা গেল যে অভিযুক্ত স্কুলের সহকারী প্রধান শিক্ষক, যার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে। কন্যাশ্রীর টাকা তো আত্মসাৎ হয়েছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। সেবকের কাছ থেকে আরো ডিটেল জানতে পারবো। সেবক, এই বিষয়টা তো স্পষ্ট যে কন্যাশ্রীর টাকা আত্মসাৎ হয়েছে, স্কুল জানে না এরকমটাও নয়, এটাও স্পষ্ট হলো। একদমই, দেখো কন্যাশ্রীর যেভাবে টাকা দেওয়া হয়, যেভাবে প্রাপকদের কাছে অ্যাকাউন্টে পৌঁছয়, সেক্ষেত্রে স্কুল এবং ব্লক প্রশাসনের চেকিং ছাড়া এছাড়া কিন্তু টাকা পৌঁছয় না। এবার এই স্কুলের 42 জন ছাত্রীর অভিযোগ আসছে যে 42 জন ছাত্রীর নামে টাকা বরাদ্দ হয়েছে এবং সেই টাকা তুলেও নেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, সাধারণভাবে 18 বছর না হলে কোনো ছাত্রীর K2 ফর্ম জেনারেট হওয়ারই কথা নাই। সেক্ষেত্রে ডেট অফ বার্থ কিন্তু প্রথম প্রশ্ন। এক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ ডেট অফ বার্থ বদল করে দিয়ে অল্প বয়সী নাবালিকা ছাত্রীদের, যারা অষ্টম বা নবম শ্রেণীর, তাদেরকে সেই সময় 18 বছর পার হয়ে গিয়ে ফোনটা দেখে তার ফর্ম জেনারেট করে। এবং কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা হলো? একদমই, দেখো ভুয়ো নথি দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। এক্ষেত্রেই মনে করা হচ্ছে এক চক্র জড়িত। যেমন ব্লক প্রশাসনের দিকে অভিযোগের আঙুল উঠছে, একইভাবে অভিযোগের আঙুল উঠছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেও। কারণ যারা K2 ফর্ম বা কন্যাশ্রী 2 পাবেন তাদের প্রত্যেককে অবিবাহিত হতে হয়। এরপরেই স্কুলের যে ডিক্লারেশন বা শংসাপত্রের ভিত্তিতে
ট্রেজারি বিডিও অফিসের মাধ্যমে সেই স্যাংশন পৌঁছায়, এরপর ট্রেজারি টাকা মঞ্জুর করে। এক্ষেত্রে প্রশ্ন উঠছে ব্লক প্রশাসনের ভূমিকা, একই সঙ্গে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা। আর সব থেকে বঞ্চিত হলেন এই ছাত্রীরা, যারা এখন পাওয়ার কথা, যাদের সদ্য 18 পেরিয়েছে, অথচ তাদের নামে নাকি টাকা আগেই বরাদ্দ হয়ে গিয়েছে। ফলে স্বাভাবিকভাবে কোনো ছাত্রীর নামে দ্বিতীয়বার বরাদ্দ হওয়া উচিত নয়। আর পুরো বিষয়টি একদমই, এবং এই 12 থেকে 13 জন তারা রীতিমতো সাফার করলেন। প্রধান শিক্ষকের জালিয়াতির অভিযোগ অস্বীকার, সহকারী প্রধান শিক্ষকের পাল্টা স্কুলের অস্থায়ী কর্মীর বিরুদ্ধে অভিযোগ আনছেন তিনি। 2021 সালের ঘটনা, যেহেতু আমার সিল টাইমকে জাল করেছে এবং সেই সময় লকডাউন ছিল, এটা ব্লেম দেওয়া হচ্ছে যে আমি নাকি এটা করেছি। তো 2019-এ প্রধান শিক্ষক চলে এসছেন, আর 2021-এর ঘটনা, তা আমার দায়িত্বটা কোথায় এখানে? নোডাল কি ছিল কি ছিলাম না আমার জানাই নেই, এগুলো বলা যাবে না, যেহেতু প্রধান শিক্ষক আসলে উনিই করেন এগুলো। কন্যাশ্রীর ব্যাপারটা উনি টোটালটা উনি দেখছিলেন, এখনো দেখছেন। এগুলো ভুয়ো কথা বলছে। বর্তমান প্রধান শিক্ষক অনেক খবরে শিরোনামে এসছেন, সাইকেল চুরি থেকে, হোস্টেল চুরি থেকে, এরকম প্রতিবাদ করেছিলাম বলে আমার সঙ্গে হাতাহাতি হয়েছে। এবং উনি কেমন মানুষ এলাকার মানুষ জানেন। ওনার সঙ্গে যেহেতু এটা আমার রেসারেসি চলছে, সেই সময় সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছেন। আর এবার নজর রাখবো বাঁকুড়ার দিকে। আচ্ছা, জল সমস্যা তো একটা বড় সমস্যা, আর যদি সেখানে কল থাকে কিন্তু জল নেই, হ্যাঁ সেরকমটাই হয়েছে। কিন্তু জল তো খেতে হবে, জল ছাড়া তো বাঁচা যাবে না। তাই বাধ্য হয়ে একটা গোটা গ্রাম কুয়োর নোংরা জল খাচ্ছে। হ্যাঁ, আর জল সংকটের ছবিটা বাঁকুড়ার সোনামুখীর দক্ষিণ শোল গ্রামের। কুয়োর জলই তাই ভরসা আদিবাসী এই গ্রামের। 2022-এ দক্ষিণ শোল গ্রামে জল সরবরাহ প্রকল্প হয়। পিএইচির জল জীবন মিশন প্রকল্পে জল সরবরাহ অনেক লক্ষ টাকা খরচ করে 36 লক্ষ টাকায় তৈরি হয় পানীয় জলের ট্যাঙ্ক। দক্ষিণ শোল গ্রামের ঘরে ঘরে বসে কল, কিন্তু কল তো রয়েছে, তাতে জল পড়ে না, এমনটাই দাবি বাসিন্দাদের। অগত্যা যে ছবি দেখাচ্ছি, গ্রামের কুয়োর জলেই ভরসা করছেন গ্রামবাসীরা। কুয়োর জল খেয়ে শরীর খারাপের অভিযোগ উঠছে। জল সমস্যার জন্য ঠিকাদার সংস্থাকেই দায়ী করছে পিএইচির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তবে হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যে জল সমস্যা মিটবে, এমনটা প্রতিশ্রুতি পাওয়া গেছে পিএইচির তরফে। ট্যাপ বসানো হয়েছে 3 বছর আগে, ওই ট্যাপ থেকে কোনো জল নাই। আর আমরা এখনো কুয়োর জল খাচ্ছি, আর ট্যাঙ্কটা বসিয়ে দিয়ে গেছে, বোরিং হয়েছে 3 বছর আগে। কতদিন সমস্যা এই জলের আপনাদের? আমাদের 5-6 বছর সমস্যা হচ্ছে। আমরা এখন কুয়োর জল খাচ্ছি। ভালো সেই জল? না, ভালো নয়, জলটা ভালো নয়, ঘোলা, অসুখ হচ্ছে ছেলে মেয়েদের। 50টি পরিবার এখানে বসবাস করি, একটা কুয়োর উপরে নির্ভর। একদম শ্যাওলা বসে যায় বর্ষাকালে, কানি করে ছেঁকে ছেঁকে, একধারে পোকা থাকে একধারে ছেঁকে আমরা সেই জল এখনো খাই। অনেক রোগ জ্বালা হয়ে জল পড়েনি, এবং ট্যাপ আছে, জল নেই। ট্যাঙ্কিতেও আদৌ জল উঠবে কিনা এখনো সম্ভব নেই। এই কাজগুলো যে সংস্থা পেয়েছিল, সেই সংস্থার কাজের গতি খুব ধীর। পাইপলাইন তারা করছিল, করতে করতে আবার চলে যাচ্ছে, তাদের লেবারের সংখ্যা কম। তো এখানেও তাই গতি খুব কম। তবে আমি খোঁজ নিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা বারবার চিঠি করেছেন ওই এজেন্সিদের, তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছেন, এবং যাদের কাজগুলি তাড়াতাড়ি হয় তার জন্য তারা বারবার চিঠি করেছেন, এবং ওনাদের আস্তে আস্তে কাজের প্রোগ্রেস হচ্ছে। ওনারা করেছেন যে আমরা তাড়াতাড়ি করে কাজটা করে দেবো। তো এটা খুবই দুঃখের বিষয় যে তারা এখনো কুয়োর জল খাচ্ছে। তো এখানে যেটা আমি শুনেছি যে 2022 সালে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর থেকে 34 লাখ টাকা খরচা করে কোন একটা জলের স্কিম তারা ওখানে তৈরি করেছে, ট্যাঙ্ক পাইপলাইন করেছে, বাড়ি বাড়ি ট্যাপ দিয়েছে, কিন্তু আদৌ 1 ফোঁটা জল সেখানে পড়েনি। তখন আমাদের পঞ্চায়েত ছিল তৃণমূল পর্যন্ত, সেক্ষেত্রে এতদিন কেন তারা চালু করতে পারলো না বা করেনি, বা সে টাকা কোথায় গেল, সেটা তাদেরকে জবাব দিতে হবে। আমি এ নিয়ে উপরে যারা দপ্তরে যারা কাজ করছেন তাদেরকে বলবো অতি সত্বর চালু করতে। বা এর সাথে আমি আরেকটা যোগ করবো, জল জীবন মিশন আমাদের পুরো পঞ্চায়েতের কাজ চালু আছে। তো আগামী 3 থেকে 6 মাসের মধ্যে সাগর জল প্রজেক্টের বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে, এটা আমার আশা আছে। মানিক বাজারটা যতদূর আমার জানা, সেটা বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত। এখনকার দিনে মানুষ কি কুয়োর জল খাবে? এখন 2025, এখন অনেক উন্নত হয়েছে গ্রাম। তার মানে ওই বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত ব্যর্থ, তারা কাজ করতে পারছে না, মানুষকে পরিষেবা দিতে পারছে না। আমার মনে হয় তাদের এখনই তাদের পদত্যাগ করা উচিত। আমি পিএইচি দপ্তরের সাথে কথা বলবো যাতে তাদের কাছে জল আমরা খুব শীঘ্র পৌঁছে দিতে পারি। এখন ওটা কেন হয়নি, কি হয়নি, এখন ওটার বিষয়টা পরে হবে। বিজেপি সরকার তো এত বড় বড় কথা বলে, তাদের নাকি এত প্রকল্প রয়েছে। সে গ্রাম পঞ্চায়েতের প্রধান, সে অনেক কাজ করতে পারে, সে একটা গ্রামে জল পৌঁছতে পারছে না। আর মইপিঠের মানুষজনের চোখে মুখে আবারও আতঙ্ক। হ্যাঁ, বাঘের আতঙ্ক। আবারও তো লোকালয়ে বাঘের থাবার ছাপ দেখা গেছে।
আর তাতে ঘাট সংলগ্ন এলাকায় রীতিমতো আতঙ্কের পরিবেশ। ঠাকুরার নদী পেরিয়েই লোকালয়ে 2টি বাঘ, এমনটাই দাবি করছেন স্থানীয়রা। আর নজর এবার ঝাড়গ্রামে, কারণ সেখানেও তো আবারও বাঘের আতঙ্ক। জিনাতের পর আবারও বাঘ আতঙ্কে ভুগছে সেখানকার মানুষজন। বেলপাহাড়িতে বাঘের থাবার ছাপ, বাঁশপাহাড়ির মানিয়াডি জঙ্গলে থাবার ছাপ ঘিরেই রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আঠেরোই জানুয়ারি আর.জি. কর রায়, জনতা দোষীর ফাঁসি চায়। আন্দোলনকারী সেলিব্রিটি থেকে আম জনতা সকলেই সর্বোচ্চ শাস্তি চাইছেন। একটাই সাজা চাইবো যে যা বড়, সব থেকে বড় যে পানিশমেন্ট সেটাই যেন তাকে দেওয়া হয়। দৃষ্টান্তমূলক সাজা দিক, যাতে ভবিষ্যতে কেউ যেন এরকম নোংরা কাজ আর না করতে পারে। অবশ্যই বিচার চাইবে। এত দিন ধরে, এত মাস ধরে যেটা আমরা সকলেই চেয়েছি। সবাই একটা জিনিসই চায় যে যারা এই অন্যায়টা করেছে বা যে এই অন্যায়টা করেছে তার শাস্তি হোক, দোষী যেন শাস্তি পায়। মানে এটা আমরা চিরকাল ডে 1 থেকে বলে আসছি, আজকেও তাই বলবো।